নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে মেডিক্লেম পলিসি নেওয়া লোকের সংখ্যা খুব কম। মানুষ এলআইসি পলিসি করে নেয়, কিন্তু মেডিক্লেম পলিসির নাম শুনলেই মানুষ কিন্তু অনীহা প্রকাশ করে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাকে বলবো কেন আমাদের অর্থাৎ ভারতীয়দের মেডিক্লেম পলিসির প্রতি এত অনীহা। আপনি ইউটিউব বা গুগল খুঁজে সার্চ করুন, আপনি কোথাও স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাবেন না। বিশেষ করে যারা ইন্স্যুরেন্স সেক্টরে আছেন তারা অনেক সময় রিসার্চ করেন যে কেন মানুষ মেডিক্লেম পলিসি কিনতে চায় না, কিন্তু তার কারণ তারা খুঁজে পায় না। তো আমি আজকে এখানে একটা একটা করে 5 থেকে 6টা খুব এসেনশিয়াল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ একটা জিনিসের ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে যে যদি হসপিটালাইজেশন না হয় তাহলে এই পলিসি নেওয়ার লাভজনকতা কী। তার মানে মানুষ ভাবে যে আমি যদি 15,000 বা 25,000 টাকা প্রিমিয়াম দিই, কিন্তু যদি হসপিটালাইজেশন না হয় তাহলে তো পুরো টাকাটাই আমার ওয়েস্টেজ হলো, জলে গেল। এই ভুল ধারণা মানুষের মধ্যে কিন্তু রয়েছে। এই ধারণা কোনোভাবেই মানুষের মন থেকে বা মাথা থেকে সরানো সম্ভব নয়। কারণ তারা জানে যে যদি হসপিটালাইজেশন হয়, আমার যে পলিসিটা আছে সেই পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আমি টাকা পাবো, আদারওয়াইজ আমি কিন্তু কিছু পাবো না। কাজেই এই রিটার্নের এক্সপেকটেশনটা মানুষ করে বলেই মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি বা ভারতীয়দের ক্ষেত্রে এই মেডিক্লেম পলিসি নেওয়ার ক্ষেত্রে একটা বিশাল বড় অনীহা কাজ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জিএসটি রেট 18% হয়ে যাওয়া। আপনি 10,000 টাকা অবধি অনেক সময় যদি রাজি হন যে ঠিক আছে আমি 10,000 টাকা অবধি আমি প্রিমিয়াম দেবো, কিন্তু যখনই শুনবেন তার সঙ্গে 18% জিএসটি অ্যাপ্লাই হয়ে যাবে, তার মানে সেটা বেড়ে দাঁড়ালো 11,800, প্রায় 12,000 টাকার কাছাকাছি। আপনি তখনই কিন্তু ব্যাক আউট করবেন যে না, আমি এত টাকা দিতে পারবো না। কারণ আপনি জানেন এই 18% জিএসটি এটা ভারত সরকার পাবে এবং এটার জন্য আপনার কোনো লাভ মানে পার্সোনাল কোনো বেনিফিট নেই। এটি ইন্স্যুরেন্স কোম্পানি আপনার থেকে কালেক্ট করে গভর্নমেন্টকে দিয়ে দেবে। তো কাজেই এই 18% জিএসটি যদি না হয়, এটা 5% হতো, তাহলে মানুষের এই যে আউটফ্লো অফ ক্যাশ সেটা অনেকটা কমে যেত। সুতরাং মানুষের অ্যাফোর্ডেবিলিটি বাড়ত। তাই জিএসটি রেট বেশি হওয়াটাও কিন্তু মেডিক্লেম পলিসি না নেওয়ার অন্যতম মুখ্য কারণ। আরেকটা কারণ আমি বার করেছি, সেটা হলো অ্যাভারেজ ইন্ডিয়ানদের ইনকাম যেটা রয়েছে সেটা খুব লো ইনকামে তারা ফল করে। লো ইনকাম বলতে আমরা কতটা ইনকাম বুঝি, এটা কিন্তু খুব একটা ডিসপুটেড ইস্যু। কারণ মেট্রো সিটিতে যদি আপনি 30,000 ইনকাম করেন পার মান্থ, তাহলে সেটা খুবই কম ইনকাম। ওয়ারেস এই একই টাকা যদি আপনি গ্রাম বা মফস্বল ইনকাম করেন, তাহলে সেটা কিন্তু হ্যান্ডসাম মানি অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং আমি বলছি। তাহলে অ্যাভারেজ ইন্ডিয়ানদের ইনকাম যদি কম থাকে, তাহলে তাদের খরচ বেশি, এক্সপেন্সেস বেশি হয়, ফলে তাদের সেভিংস কমতে থাকে। সেভিংস যদি কমতে থাকে, তাহলে ন্যাচারালি তাদের মেডিক্লেম পলিসি নেওয়ার অ্যাফোর্ডেবিলিটিও কমে যায়। আরেকটা সিগনিফিক্যান্ট কারণ আমি দেখেছি, সেটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট স্কিমে থাকা। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা সিজিএইচএস এই স্কিমে বেনিফিট পান। এছাড়া ভারতবর্ষে ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প আছে। আমাদের পশ্চিমবঙ্গেও স্বাস্থ্যসাথী প্রকল্প আছে। যদিও এই প্রকল্পের অধীনে যাদের কাছে হেলথ কার্ড থাকে, সেই হেলথ কার্ডের বিনিময়ে আপনি কত টাকা পাচ্ছেন সেটা নিয়ে নানা সময় নানা ডিসপিউট বা নানা কোশ্চেন অ্যারাইজ হয়। কিন্তু আমরা দেখেছি গভর্নমেন্টের বেশ কিছু হেলথ প্রোগ্রাম আছে। কাজেই মানুষ, বিশেষ করে যদি আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার হয়, তাদের মেডিক্লেম পলিসি আলাদা করে না নেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। যেটা আমি আপনাদের বললাম সেটা অলরেডি এখানে ডিসকাস করা হয়ে গেছে। এবার আসি পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস। দেখুন, আমরা দেখেছি ভারতবর্ষের মানুষেরা মোটামুটি যা ইনকাম করেন তার একটা মেজর পোর্শন তারা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন। খুব জোর হলে সেই সেভিংস থেকে একটা টাকা তারা ফিক্সড ডিপোজিট করেন। মানুষের ইনভেস্টমেন্ট ফিলোসফি এখানেই শেষ। এরপরে কিন্তু মানুষ ইনভেস্টমেন্ট নিয়ে আর কিছু ভাবে না। অ্যাভারেজ ইন্ডিয়ান আর কিচ্ছু ভাবতে পারে না। বা আরেকটু যদি হয়, তাহলে সেটা হচ্ছে পোস্ট অফিসে এমআইএস করা বা ফিক্সড ডিপোজিট করা বা রেকারিং করা। এর বাইরে সাধারণ ইন্ডিয়ান যারা রয়েছে তারা কিন্তু বেরোতে পারে না। এর ফলে কি হয়, মানুষ ইনভেস্টমেন্টের ফিলোসফি থেকে এতটাই পিছিয়ে আছে যে মেডিক্লেম প্রিমিয়ামটা যে আপনাকে দিয়ে আপনার মেডিক্লেম পলিসিটা একটা স্ট্রং পলিসি থাকলে আপনার ফ্যামিলি যখন সাফার করবে তখন কতটা হেল্প পাবে, এটা নিয়ে মানুষ টোটালি আনঅ্যাওয়্যার। কাজেই এই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, ফাইন্যান্সিয়াল লিটারেসি না থাকাটাও কিন্তু মানুষের এই হেলথ পলিসি না নেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।
এছাড়া আরেকটা কারণ আমরা দেখি যে সেটা হচ্ছে পাস্ট ব্যাড এক্সপিরিয়েন্স। অনেক সময় দেখা যায় যে ঠিক আছে, কোনো ব্যক্তি হয়তো একটা মেডিক্লেম পলিসি নিলেন, তার জন্য হয়তো তিনি 25,000 টাকা দিয়েছেন, আর তাকে এসআই মানে সাম এশিওর্ড বা সাম ইনশিওর যেটা, সেটা 5 লাখ টাকা দেওয়া হয়েছে। এবার দেখা গেল প্র্যাকটিক্যাল ফিল্ডে হসপিটালাইজেশন যখন হয়, তখন দেখা গেল 3.5 লাখ টাকা বিল হয়েছে। সে আশা করে যে 5 লাখ টাকা যেহেতু রয়েছে, এতে 3.5 লাখ পুরোটাই রিইম্বার্স হয়ে যাবে। কিন্তু দেখা গেল 3.5 লাখ পুরোটা যে রয়েছে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি পে করলো না। তার মধ্যে দেখা গেল আপনার 1 লাখ টাকা ইনঅ্যাডমিসেবল করে দিল। তাহলে সেই ব্যক্তিকে কিন্তু 1 লাখ টাকা ক্যাশে পেমেন্ট করতে হচ্ছে। তো ন্যাচারালি সে ভাবছে যে আমি যে এই প্রিমিয়ামটা দিলাম, প্রিমিয়াম দিয়ে তো আমি তারপরে 1 লাখ টাকা আমাকে ক্যাশে দিতে হলো, তাহলে আলটিমেট আমার বেনিফিট কি হলো? মানে মানুষ যে 2.5 লাখ টাকা বেনিফিটটা পেয়ে গেল সেটা কিন্তু ভাবে না, শুধু সেটাই ভাবে যে আমাকে 1 লাখ টাকা ক্যাশে দিতে হলো। তো ন্যাচারালি এই সমস্ত কারণের জন্য অ্যাভারেজ ইন্ডিয়ানদের কি হয়, মেডিক্লেম পলিসি না নেওয়ার প্রতি একটা অনীহা দেখা যায়। মানে এটা পুশ সেল করেও বিক্রি করা যায় না। মানুষের মধ্যে যতক্ষণ না এই হেলথ অ্যাওয়ারনেস আসবে, ততক্ষণ অবধি আমরা দেখেছি যে মানুষ হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা মেডিক্লেম প্রিমিয়াম কখনো পে করবে না এবং পলিসিও নেবে না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে, অ্যাপার্ট ফ্রম অল দিস, ধরুন একজন ব্যক্তি যার আজকে বয়স হচ্ছে 25 ইয়ার্স, সে যদি সুস্থ সবল মানুষ হয় আর সে 55 বছর অবধি মানে 30 বছর যদি সে ফিট থাকে, 30 বছর সে ফিট আছে, তার ফ্যামিলির সমস্ত মেম্বার ফিট, তাহলে 30 বছর সে মেডিক্লেম প্রিমিয়াম দিয়ে সে শুধু পেই করে যাবে, তার বিনিময়ে কিন্তু কিছু রিটার্ন পাবে না। তো ন্যাচারালি তার মধ্যে একটা কিন্তু মেডিক্লেম যে পলিসি সম্বন্ধে একটা আইডিয়া হবে যে শুধু এখানে এরা নিয়ে যায় টাকা, উল্টে কিছু পায় না। কিন্তু এই ধারণা ভুল হতো যদি দেখা যেত যে যখন এই ব্যক্তিটি ছোটোখাটো ধরুন ওষুধপত্র কিছু কিনেছে, বা ধরুন ছোটোখাটো কোনো তার ডক্টরের ফি পেমেন্ট হয়েছে, সেগুলো যদি রিইম্বার্সমেন্ট হয়ে যেত, তাও সে কিন্তু আসতো যে ঠিক আছে, আমি হসপিটালাইজেশন হয়নি, এটাও খুব ভালো কথা, কিন্তু ছোটোখাটো খরচা যেগুলো আমি মিট করেছি আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দিয়েছে। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এই টাকাগুলোও দেয় না, এক্সেপ্ট ফিউ পলিসিস। তো ন্যাচারালি মানুষের মধ্যে শুধু এই টেন্ডেন্সিটা ঢুকে গেছে যে এই হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম নেওয়া মানে টাকা দিয়ে যেতে হবে, হসপিটালাইজেশন না হলে কিচ্ছু পাবো না। তাও এটা কোনো অ্যাসিওর্ড নয় যে হসপিটালাইজেশন হলে হসপিটালগুলো পুরো টাকা পেয়ে যাবে, আমাদেরকে ক্যাশও কিছু দিতে হতে পারে। তো বন্ধুরা, এইরকম নানা কারণ আছে যার জন্য ভারতবর্ষে হেলথ সেক্টর বা হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে এতটা আমরা নেগলিজেন্স লক্ষ্য করি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। আর আপনার যদি এই বিষয়ে কোনো মূল্যবান মতামত থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।